everyone, welcome again from Germany, the land of idea. আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি যে বাংলাদেশিরা জার্মানিতে কিভাবে বাংলাদেশকে ইম্পোর্ট করে আর এরপর নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে নিয়ে আসে। ধরেন বাংলাদেশি কালচার, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, সাউথ এশিয়ান যত ধরনের কালচার আছে, যত ধরনের হ্যাবিট আছে, এগুলি জার্মানিতে নিয়ে এসে নিজেদের সর্বনাশটা নিজেরা কীভাবে ডেকে আনতেছে। তো আমরা যখন প্রথমে জার্মানিতে আসি কিংবা অন্য কোনো দেশে যাই, তখন দুইটা ব্যাকপ্যাকে করে জামা কাপড়, মশলাপাতি সব কিছু নিয়ে আসি আর মাথা ভর্তি করে কিছু অনিশ্চয়তা আর ভয় নিয়ে এইসব ফরেন কান্ট্রিগুলোতে ঢুকি। তো প্রথম যেই কাজটা, এই যে ধরেন জামা কাপড় নিয়ে আসা, মশলাপাতি, আমি তো আসলে এইগুলোর এগেনস্টে না, আমি আসলে কথা বলতেছি সেইগুলোর এগেনস্টে, যে আমরা যে এই যে ভয় আমাদের মাথার মধ্যে করে নিয়ে আসি, অনিশ্চয়তা, আর এখানে আসা মাত্রই প্রথমেই আমাদের যেই ভুলটা হয় সেটা হচ্ছে বাংলাদেশি সার্কেল, ইন্ডিয়ান সার্কেল, নেপালি সার্কেল, এগুলির মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যাওয়া। তো আপনি যখন প্রথমে জার্মানিতে আসবেন তখন অবশ্যই আপনি বাংলাদেশি সার্কেল খুঁজবেন। এটা আমিও করছি, কারণ আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার কালচার এগুলি তারা ভালো জানে, আপনার ল্যান্ডসম্যান অর্থাৎ আপনার কান্ট্রিম্যান, তো অবশ্যই আপনি খুঁজবেন না কেন। কিন্তু সমস্যাটা ওখানে যে আপনি জার্মানিতে যেখানেই যান এরপরে তখনই আপনি বাংলাদেশি খোঁজা শুরু করেন, ইন্ডিয়ান খোঁজা শুরু করেন, আপনি ইংলিশে কথা বলেন, আপনি বাংলা ভাষায় কথা বলার জন্য মরিয়া হয়ে থাকেন, আপনার জার্মান ভাষা শেখার কোনো ইচ্ছাই নাই। তো এগুলি সবচেয়ে বড় সমস্যা এখানে ইন্টিগ্রেশনে। ভাই, একটা জিনিস আমি এটা খেয়াল করছি, যারা ধরেন রিফিউজি কিংবা অ্যাজাইলাম সিকার, তাদের মধ্যেও একটা টেন্ডেন্সি থাকে ধরেন জার্মানিতে আসার আগে জার্মান ল্যাঙ্গুয়েজটা একটু হলেও শিখে আসা। কিন্তু আনফর্চুনেটলি অনেক বাংলাদেশিদের মধ্যে আমি এই জিনিসটা পাই না। আসলে বাংলাদেশ তো একটা সেফ কান্ট্রি, তাদের উচিত বাংলাদেশ থেকে জার্মানিতে আসার আগেই অ্যাটলিস্ট A2 যে ল্যাঙ্গুয়েজ লেভেলটা এটা কমপ্লিট করে আসা। কিন্তু এই যে ধরেন সোমালি, তারপর বুরকিনা ফাসো, তারপর আফগানি, অন্যান্য যে দেশের রেফিউজি, অ্যাজাইলাম সিকার, আমি তো এদের সাথে কাজ করি, তো এদের মধ্যেও টেন্ডেন্সি আছে জার্মানিতে আসার আগে ল্যাঙ্গুয়েজটা কিছু হলেও শিখে আসা। তারা যদি পারে, তো বাংলাদেশে গোয়েট ইনস্টিটিউট থাকা সত্ত্বেও কিংবা বাহিরে অনেকেই জার্মান শেখায়, এরকম অপরচুনিটি থাকা সত্ত্বেও আপনি একটা সেফ কান্ট্রির মানুষ, সেখান থেকে আপনি এখানে আসতেছেন, আপনার কোনো জার্মান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়াই নাই। তো আপনাদেরকে দুই একটা এক্সাম্পল দিই। যেমন বাংলাদেশ থেকে জার্মানিতে ফ্যামিলি রিউনিয়ন ভিসায় আসতে চাওয়া কিছু লোকজন আছে, অনেক, তো তাদের গ্রুপও আছে, আমি ওই গ্রুপগুলোতে অ্যাড আছি। তো আমি দেখলাম দুই একটা মানুষ ধরেন ইন্স্যুরেন্সকে তারা ইংলিশে লিখতেছে এরকম INSHORANSE, ইন্স্যুরেন্স, এটা ইংলিশেও ভুল। তারপর ভিসা বানান তারা লিখতেছে BISHA, ভিসা, তো এটা তো ইংলিশেও ভুল। তো আমি চিন্তা করি এরা যখন জার্মানিতে আসবে তো এরা কিভাবে এখানে সারভাইভ করবে। আমি জানি যে এখানে আসার পর তারা হয়তো জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবে আসার পরে, কিন্তু আসার আগে যে ন্যূনতম একটা ধারণা, তাদের ইংলিশের ব্যাপারে আইডিয়া নাই, জার্মান তো আসলে পরের কথা। তো এরকম দুরবস্থা দেখে এক আপু সেখানে বলছে যে দেখেন, আপনি জার্মানিতে আসবেন এরকম একটা কান্ট্রিতে, তো আপনি নিজেকে একটু গ্রুম করেন আরও বেশি। তো সেখানে যেই এই ভুলটা করছে, যে আপু অর্থাৎ যে মেয়েটা এই ভুলটা করছে, তাকে ডিফেন্ড করার জন্য কিছু মানুষ আবার বলতেছে সে তো তার হাজব্যান্ডের টাকায় চলবে, সে তার হাজব্যান্ডের পয়সা উড়াবে, সে তার হাজব্যান্ডের টাকায় সব কিছু করবে। তো আপনার এত মাথা ব্যথা এখনো এই নিয়ে? তো আমিও বলি যে সত্যি তো, সে তার হাজব্যান্ডের টাকায় চলবে, সে তার হাজব্যান্ডের টাকায় সব কিছু করবে, তার হাজব্যান্ড সব জায়গায় তার জন্য অপমানিত হবে, সে কোথাও জার্মানিতে জব পাবে না জার্মান ল্যাঙ্গুয়েজ না জানা থাকার কারণে। তো আপনার আসলে এত মাথা ব্যথা ছেড়ে দেন না। সো তার ব্যাপারে আমি মাথা ঘামাচ্ছি না, সে আপু মাথা ঘামাতে পারবে না, কেউ মাথা ঘামাতে পারবে না। তো মাথাটা আসলে ঘামাচ্ছে কারা? আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু ছেড়ে দিচ্ছে না কারা? ছেড়ে দিচ্ছে না অ্যাম্বাসি। আপনারা অনেকে প্রশ্ন করেন জার্মান এম্বাসি আসলে কেন স্লো, তাদের পার্সোনাল কম এই জন্য?
তো আমি এই ব্যাপারে আসলে এক্সপার্টদের সাথে অনেক কথা বলছি। এক্সপার্ট বলতে যাদের হবি, শখই হচ্ছে এই কাজগুলি নিয়ে ঘাটাঘাটি করা। তো তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে বাংলাদেশিদের সম্পর্কে একটা ইমেজ তৈরি হয়ে গেছে পাকিস্তানিদের মতো। অর্থাৎ পাকিস্তানে এম্বাসি যেমন স্লো, বাংলাদেশেও জার্মান এম্বাসি তেমনই স্লো। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ল্যাঙ্গুয়েজ শেখার সাথে জার্মান এম্বাসির আসলে ব্যাপারটা কি? জার্মান এম্বাসি তো আসলে A1 পর্যন্তই চায়, এর বেশি চায় না। এরপরে আসলে যে কাহিনীগুলি হয় এগুলির সাথে জার্মান এম্বাসির কী সম্পর্ক? দেখেন, প্রত্যেকটা এলাকায় মেয়র থাকে, পুলিশ থাকে। তো আপনি যখন পড়ালেখা করে যখন কোনো জব পাবেন না, তো আমি প্রথমে আসি আসলে স্টুডেন্টদের ব্যাপার নিয়ে, ফ্যামিলি রিউনিয়ন ভিসা নিয়ে পরে কথা বলি। তো প্রথমে আপনি যখন স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার পর আপনি যখন পড়ালেখা করে জব পাবেন না, তখন স্বভাবতই আপনার একটা টেন্ডেন্সি থাকে এই বাংলাদেশিদের খুঁজে কিংবা অন্য কাউকে খুঁজে রেস্টুরেন্টে একটা জব ম্যানেজ করা। তো আপনি যখন রেস্টুরেন্টে কাজ করবেন তখন হয়তো এরকম একটা এক্সপিরিয়েন্স হবে যে আপনাকে সহজে কন্ট্রাক্ট দিতে চাচ্ছে না, কারণ রেস্টুরেন্টের যে ওনার তারা জানে যে কীভাবে এক্সপ্লয়েট করতে হয় জিনিসগুলি, যে আপনি হয়তো তাদের কাছে আশ্রয় চাওয়ার জন্য আসছেন, কয়েকদিন পর চলে যাবেন যদি আপনি জব পেয়ে যান। তো এই জন্য তারা সহজে কন্ট্রাক্ট হয়তো দিতে চাবে না, আর আপনাকে হয়তো একটা রুমে থাকতে দিবে সম্ভবত, যদি তারা একটু দয়ালু হয়। তো ওই রুমেরও আপনার কোনো কন্ট্রাক্ট থাকবে না। আর এই যে আমাদের সাউথ এশিয়ান রেস্টুরেন্টগুলি, এগুলির কাজ অনেক সময় হচ্ছে নগদ টাকায়, অর্থাৎ সরকারকে আপনি কোনো ট্যাক্স পে করতেছেন না। আপনি মাস শেষে ধরেন ওই 800-900 ইউরো ইনকাম করবেন হাতে হাতে, এরপর আপনার আর কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না। তো সমস্যাটা হচ্ছে পুলিশ যখন আপনাকে ধরবে, ধরেন রাস্তায় ধরলো বা কোথাও ধরলো কিংবা রেস্টুরেন্টে আসলো, এসে যখন দেখলো যে হচ্ছে আপনার কন্ট্রাক্ট নেই, কাজেরও নেই, আপনার বাসারও নেই, তো তখন কিন্তু জিনিসগুলি পুলিশ থেকে আপনার যে এলাকার মেয়র, সে মেয়রের কানেও চলে যায়। তো এখন মেয়র কিন্তু জিনিসগুলি ফরওয়ার্ড করে দেয় যে হচ্ছে কোন দেশের লোকজন এই কাজগুলি বেশি করতেছে। এখন ইন্ডিয়ান লোকজনও কিন্তু এই কাজগুলি করতেছে, কিন্তু তারপরও ইন্ডিয়ার সাথে যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক, শক্তিশালী যে একটা সম্পর্ক জার্মানির, সেটা কিন্তু বাংলাদেশের সাথে নেই। তো এই জন্যই আসলে বলে যে জোর যার মুল্লুকতা। ইন্ডিয়ানরা এই কাজগুলি করে যদি পার পেয়েও যায়, আমরা বাংলাদেশিরা এই কাজগুলি করে পার পেয়ে যাওয়ার কোনো উপায় নেই। তো এখন বাংলাদেশের মতো একটা কান্ট্রি থেকে তো আসলে লোকজন নেওয়ার যে ব্যাপারটা জার্মানিতে, অর্থাৎ ফ্যামিলি রিউনিয়ন ভিসা বা স্টুডেন্ট, সেটাকে তো জার্মানি আসলে ডিরেক্টলি না করতে পারতেছে না। তো এখন জার্মানি কী করতেছে, সেটা হচ্ছে তাদের প্ল্যান ওয়েটিং পিরিয়ডটা আস্তে করে বাড়ায় দাও, একটু একটু করে আরও বাড়ায় ফেলো ওয়েটিং পিরিয়ড। তো এটা করাতে যারা স্টুডেন্ট ভিসা এখানে আসতে চায় কিংবা ফ্যামিলি রিউনিয়ন ভিসা, তাদের মধ্যে আস্তে আস্তে একটা অনীহা কাজ করতে থাকবে জার্মানির প্রতি, যে এত লম্বা ওয়েটিং পিরিয়ড, আমি জার্মানির জন্য ওয়েট করব না। আসলে দোষটা আমাদেরও। আমাদের হাতে একটা পাসপোর্ট থাকলেই আমরা জার্মানির ভিসার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি, ইদার স্টুডেন্ট আর ফ্যামিলি রিউনিয়ন ভিসা। তো অনেকেই আছে এখনও বিয়েই করেনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সারা। অনেকে আছে এখনও এইচএসসি পাস করে নাই কিন্তু স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সারা। তো ব্যাক টু দ্য টপিক, যে নেগেটিভ রেকর্ড বাংলাদেশিদের ব্যাপারে। এই যে ল্যাঙ্গুয়েজ শেখার অনীহা, ইন্টিগ্রেশনের প্রবলেম, এগুলি তো মেয়রের কাছে চলে যায়। এই যে পুলিশ তো জানতে পারে যে আমাদের জব পাওয়ার যে একটা সমস্যা, এই সমস্যাগুলি পুলিশের কাছে চলে যায়। তখন আমরা ধরা খেয়ে আসলে সামগ্রিকভাবে বাংলাদেশিদেরই ক্ষতি করে বসি। আর জার্মানিতে আর একটা সমস্যা হচ্ছে বাংলাদেশি টু বাংলাদেশি যে হেল্প করার একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিগুলি বাংলাদেশিদের মধ্যে আসলে খুবই খুবই কম। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি প্রথমে যখন জার্মানিতে আসি, শহরের নাম বলবো না, এক বাংলাদেশি ভাই, তার হচ্ছে একটা শপ আছে, তার অ্যাসিস্ট্যান্ট দরকার। আমি তাকে বললাম যে ভাই আমাকে কি একটা জব দেওয়া যায় কিনা আপনার শপে। তো সে বললো যে দেখো, তোমার তো আসলে কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমার দরকার এক্সপিরিয়েন্স লোকজন। তো আমি তাকে আবারও বললে সে সেম রিপ্লাই দেয়। আমি বললাম যে দেখেন 2 দিন আমাকে শিখাই দিলে আমি জব করতে পারবো, কোনো সমস্যা নেই, আমি দ্রুতই শিখে যাবো। সে বললো না না, আসলে আমাদের এত সময় নাই। তো এরপরে আমি যখন অন্য একটা জায়গায় জব পেয়ে যাই, তো সে একদিন আমাকে অ্যাপ্রোচ করে, বলে যে দেখো
তোমার যদি টাইম থাকে তো তুমি আসতে পারো, আমি তোমাকে শেখাই দেবো, আমার এখানে জব করলে ভালো স্যালারিও পাবা, তো আমার আসলে লোকজন দরকার। আমি বললাম যে হঠাৎ কেন? তখন বললো যে আমার এখানে যারা চাকরি করে তাদের আসলে পাসপোর্ট নাই, রেফিউজি, পাকিস্তানি রেফিউজি, তো তাদের ডকুমেন্ট নিয়ে সমস্যা, এসব নিয়ে সমস্যা, তো পুলিশ ধরলে আসলে আমারই সমস্যা। তো আমি আসলে তখন একটু মুচকি এসে দিছি, তখন বললাম যে ভাইয়া আসলে আমি তো জব পেয়ে গেছি, আমার আসলে এখন পসিবল না আপনার ওখানে জব করা। তো আল্লাহর রহমতে পরে ভালো একটা জব পেয়ে যাই ফুল টাইম, আমার স্টাডি শেষ করার আগেই, ফাইনাল সেমিস্টারে এটা শেষ করার আগেই একটা সাবজেক্ট রিলেটেড জব পেয়ে যাই, আর ওই শহর থেকে আমি চলে আসি, আর কোনো সমস্যা হয়নি। তো এখন যখন ওই ভাইয়ার সাথে দেখা হয়, ধরেন ওই আগের শহরে গেলে, তখন সেই অনেক সুন্দর সুন্দর বিহেভ করে, যদিও আমি কখনোই বলি নাই সে আমার সাথে কি করছে। যাই হোক, এটা নিয়ে আর কথা না বাড়াই। তো এবার আসি আমার একটা অভিজ্ঞতা থেকে। জার্মানিতে যখন প্রথম আসলাম, তো আমার লাল কালির কলম দরকার ছিল। আমি একটা দোকানে গেলাম যেখানে কলম বিক্রি করে বা এরকম খাতাপত্র বিক্রি করে, সেখানে গিয়ে আমি ইংলিশে বললাম যে আই নিড এ রেড পেন। এখন সেই দোকানের যে স্টাফ, সে আমাকে ইংলিশে উত্তর দিল যে স্যার ক্যান ইউ প্লিজ টক টু মি ইন জার্মান, আই ডোন্ট নো এনি ইংলিশ। এখন দেখেন ওদের যে একটা মানসিকতা জার্মানদের, ওরা পারা সত্ত্বেও আপনার সাথে ইংলিশে কথা বলতে কমফোর্টেবল না। তো আপনি যদি এরপরও ওদের সাথে ইংলিশে কথা বলতে চান, তার মানে দাঁড়ায় আপনি ইনডিরেক্টলি তাদেরকে ফোর্স করতেছেন ইংলিশে কথা বলতে। এরপর আসি যারা ইটালি, পর্তুগাল, গ্রিস, রোমেনিয়া এসব দেশ থেকে আসা বাংলাদেশি, এসব দেশ থেকে জার্মানিতে ঢোকা বাংলাদেশি, এদের ব্যাপারে। তো এদের ড্রেস আপ, এদের চলাফেরা, এদের কথাবার্তা, আমি বলবো না সবার, বাট এদের যে হালচাল, তারপর জার্মান ল্যাঙ্গুয়েজ না শিখে জার্মানিতে ঢোকা, এই যে একটা অবস্থা, এটা দেখার পরে ধরেন আমরা বাংলাদেশিরাও একটু সাইড হয়ে যাই এদের থেকে। অন্যান্য দেশের কথা তো বাদই দিলাম। তো এরা যখন তাদের ওয়াইফদেরকে জার্মানিতে আনতে চায়, তো তাদের স্পাউসদের, ওয়াইফদের মধ্যেও একটা মেন্টালিটি তৈরি হয় যে আমার হাজব্যান্ড তো অলরেডি ইউরোপিয়ান, অলরেডি হচ্ছে তার অনেক টাকা পয়সা, সে জার্মানির মতো দেশেও ঢুকবে, তো আমার তো আসলে ঘরে বসে হাউস ওয়াইফের মতো থাকলেই হবে, বাচ্চা কাচ্চা পালবো, বাইরে যাব না, আমার আসলে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে কী হবে, আমি ঘরেই থাকবো, কোনো কাজবাজ কিছুই করবো না জার্মানিতে, হাজব্যান্ডের টাকাই চলবো, কালচারের সাথে ইন্টিগ্রেশনের কোনো দরকার নাই আমার। এই যে একটা মানসিকতা, এই জন্য তাদের প্রতিটা পদে পদে সমস্যা হয়। এটা শুধু আসলে ইটালি, রোমেনিয়া, স্পেন, গ্রিস, পর্তুগাল এইসব দেশের বাংলাদেশিদের জন্য না, এটা জার্মানিতেও আসা যারা বাংলাদেশি, ধরেন অনেক স্যালারি পায়, ধরেন যারা ব্লু কার্ড হোল্ডারদের তো আসলে নর্মাল লোকজনের চেয়ে অনেক বেশি স্যালারি, তাদের ওয়াইফদেরও একটা মেন্টালিটি যে আমার হাজব্যান্ড তো আসলে অনেক টাকা ইনকাম করে, আমি জার্মানিতে এসে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে আমি কী করবো, আমি তো ঘরে পুতুলের মতো, শোপিসের মতো বসে থাকবো, আর হাজব্যান্ড বাজার করে এনে দিবে, খাবো। তো আপনি যখন একটা জব খুঁজে পাবেন না আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য, আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন না ঠিক মতো, তাই আপনার জব হয়নি, কিংবা অন্যান্য যে এইসব উল্টাপাল্টা কাজবাজ, তো এই রেকর্ডগুলি যখন সিস্টেমে যাবে যে এক বাংলাদেশির সাথে এরকম হয়েছে, তার ইন্টিগ্রেশনের সমস্যা, তার এই সমস্যা, তো এগুলি যখন সিস্টেমের মধ্যে যায়, ওই মেয়র যখন হচ্ছে এই জিনিসগুলি নোটিস করে এলাকা, তখন কিন্তু জার্মান সরকার একটু নড়ে চড়ে বসে বাংলাদেশি পাকিস্তানিদের ব্যাপারে, ঠিক আছে তাহলে আমরা অল্টারনেটিভ হিসেবে ইন্ডিয়া থেকে আমরা লোকজন আনবো, আমরা বাংলাদেশ পাকিস্তান থেকে লোকজন আনা কমাই দেবো, যেহেতু বাংলাদেশি পাকিস্তানিদের এখানে এতই সমস্যা হচ্ছে। আর ওই যে একটা কথা বললাম যে কমিউনাল একটা ফিলিং যে বাংলাদেশিদের মধ্যে নাই, অর্থাৎ আপনি ধরেন অনুষ্ঠানে সবাই একসাথে, খাওয়া দাওয়া সবাই একসাথে, কিন্তু যখন হেল্প করার যে একটা মানসিকতা, বাসা খোঁজা নিয়ে সমস্যা, জব নিয়ে সমস্যা, এগুলির ব্যাপারে বাংলাদেশিরা একজন বাংলাদেশিকে হেল্প করতেছে না। তো হেল্প না পাওয়ার কারণেই কিন্তু আপনি কিন্তু ধরেন অনেক ইলিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়ায় যাচ্ছেন। তো তখন আসলে এটা সামগ্রিকভাবে সব বাংলাদেশিদেরকেই একটা সমস্যায় ফেলে, অর্থাৎ যারা বাংলাদেশে এখনও আছে, জার্মানিতে আসতে চান, তাদের জন্য একটা সমস্যা ক্রিয়েট করে। সো ফাইনালি একটা কথা বলবো, বাংলাদেশি হিসেবে আপনি যখন জার্মানিতে আসবেন, তার আগে একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন যে আপনি আসলে হেল্প পাবেন না ওইভাবে।
তো এই জন্যই ল্যাঙ্গুয়েজটা প্লিজ আপনারা শেখার ট্রাই করবেন B1 পর্যন্ত, যেন এখানে এসে আরও ইমপ্রুভ করতে পারেন B2 C1 লেভেল পর্যন্ত। আর যেহেতু বাংলাদেশ একটা সেফ কান্ট্রি, সেখানে গোয়েট ইনস্টিটিউটের মতো জায়গা আছে, সেখান থেকেই ল্যাঙ্গুয়েজটা শেখার ট্রাই করবেন। আর প্লিজ আমাদের আসলে যে একটা মান সম্মান, এগুলি জার্মানিতে আসার আগে কিংবা পরে নষ্ট করবেন না। আর আপনারা যদি ইমপ্রুভ করেন তাহলে দেখবেন এম্বাসিও অনেকটাই ফাস্ট করে ফেলবে এই জিনিসগুলি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এরকম তিক্ত সত্য নিয়ে আমি আবারও আসব। আর ভিডিওটা তাদের জন্যই যারা এরকম তিক্ত সত্যকে সহ্য করে নিতে পারে।